ফোন আপলোড প্রো প্রো এখন ব্যাটারি বেশি কিলো আগে পাঠাইছি সাড়ে 400 দুঃখিত, আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য ক্লাসটা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আবার কথাগুলো তোমাদের বলার চেষ্টা করছি। আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের শেষ অংশে আমরা আলোচনা করব। শেষ অংশে এখানে রয়েছে আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়াটা হচ্ছে যে কোনো ধাতব পদার্থের মধ্যে যদি আলো ফেলা হয় তখন ওই ধাতব পদার্থের ইলেকট্রনগুলো শক্তি সঞ্চিত করে, আর এই শক্তি সঞ্চিত করে যখন তার বন্ধন শক্তির চেয়ে বেশি শক্তি সঞ্চিত করবে তখন সে ইলেকট্রন নির্গত করবে। আর এই ইলেকট্রন নির্গত হওয়ার জন্য নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলা প্রয়োজন আছে, না হলে ইলেকট্রন নির্গত হবে না। তাহলে আমরা আলো তড়িৎ ক্রিয়া কাকে বলবো? যে নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো যদি কোনো ধাতব পৃষ্ঠে ফেলা হয় তবে ওই ধাতব পৃষ্ঠ থেকে যদি কোনো ইলেকট্রন নির্গত হয় তবে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়ার জন্য নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলতে হবে, তবেই আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। তাহলে আলো ফেলে যে আমরা তড়িৎ পাই, এটা বৈজ্ঞানিক হার্স একটা এক্সপেরিমেন্টের সাহায্যে, পরীক্ষার সাহায্যে তিনি দেখিয়েছেন। সেটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে আমরা কি করব? একটা কোয়ার্টজ বাল্ব নেব। কোয়ার্টজ বাল্বের মধ্যে দুইটা ধাতব পাত থাকবে। এই ধাতব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুইটা ধাতব পাত। এই ধাতব পাতের সাথে আমরা একটা কোষ সংযুক্ত করে দেব। কোষ সংযুক্ত করে এর সিরিজে আরেকটা আমরা গ্যালভানোমিটার যুক্ত করে দেব। তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট হলো। আমরা কি করলাম? একটা বাল্ব নিলাম, কোয়ার্টজ বাল্ব। এই বাল্বের দুই প্রান্তে দুইটা ধাতব পাত, জিঙ্কের ধাতব পাত থাকবে, একটা এ আর একটা বি, এবং একটা কোষ যার নেগেটিভ প্রান্ত এটা, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর এর মধ্যে আরেকটা থাকবে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার কাজ হচ্ছে তড়িতের অস্তিত্ব নির্ণয় করা, যে আমরা যে আলো ফেলে তড়িৎ পাবো, এই তড়িৎ পাওয়ার জন্য নিশ্চিত প্রমাণ করার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করে থাকি। গ্যালভানোমিটার তার কাঁটার বিক্ষেপের মাধ্যমে সে আমাদের বুঝিয়ে দেবে যে এর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এখন আমরা এখানে কিছু আলো ফেলব। এটা হচ্ছে আলো, কিছু আলো এ পাতের মধ্যে ফেললাম। এখন এই পাতে আলো ফেললে আমরা আলোক তড়িৎকে কি পড়েছি? আলোক তড়িৎকে আমরা জেনেছি যে আলো ফেলে ধাতব পাত থেকে আমরা ইলেকট্রন নির্গত করব। তাহলে যখন আলোটা এ ধাতব পাতে পড়বে তখন কি হবে? এ থেকে ইলেকট্রন নির্গত হবে। এই ইলেকট্রনগুলো নির্গত হয়ে বি প্রান্তের দিকে যেতে থাকে। তো যখন আলোটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আমরা এ পাতের মধ্যে ফেলবো তখন ইলেকট্রনগুলো বি পাতের দিকে আসবে। আসার পরে আমরা এখানে যে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখতে পাবো। গ্যালভানোমিটার বিক্ষেপ মানেই হচ্ছে আমরা আলোর সাহায্যে আমরা তড়িৎ উৎপন্ন করতে পেরেছি। তাহলে বৈজ্ঞানিক হার্স কে এটা এক্সপেরিমেন্টটা করেছেন? বৈজ্ঞানিক হার্স। বৈজ্ঞানিক হার্স এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আলোক তড়িৎ ক্রিয়ার
প্রমাণ করেছেন। তাহলে এতে প্রমাণিত হয় যে আলোর সাহায্যে আমরা তড়িৎ পেয়ে থাকি। কিভাবে পেয়ে থাকি? কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যখন ধাতব পাতে ফেলা হয় তখন তার মধ্যে থেকে ইলেকট্রন নির্গত হয়। তো ইলেকট্রন নির্গত হলেই ইলেকট্রন প্রবাহকে আমরা তড়িৎ বলে থাকি, তাই তো? তাহলে এখানে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিয়ে এটা প্রমাণ করে দেবে। তাহলে আমরা পরীক্ষার দ্বারা বুঝতে পারলাম যে আলোর সাহায্যে তড়িৎ প্রবাহ তৈরি হয়। তাহলে আমরা ফটো তড়িৎ ক্রিয়াটা কি জিনিস একটা পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করলাম। তাহলে এখন আমরা এই যে আলোর মাধ্যমে যে তড়িৎ প্রবাহটা আমরা পেলাম, এই কত ব্যাগে বা কত গতিশক্তি নিয়ে আলোটা বের হবে এটা আমরা এখন ক্যালকুলেট করব। তাহলে ফটো তড়িৎ ক্রিয়ার ইলেকট্রনের সর্বোচ্চ ব্যাগ ও গতিশক্তি, আমরা ফটো তড়িৎ ক্রিয়ায় যে ইলেকট্রনের সর্বোচ্চ ব্যাগ কত হয় এবং গতিশক্তি কত পাওয়া যায় সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা আবার আগের মতো একটা সার্কিট এঁকে নিই। একটা কোয়ার্ট বাল্ব যার দুই প্রান্তে দুইটা ধাতব পাত থাকবে, এটা এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এবং এর সাথে আমরা এখানে একটা এমিটার যুক্ত করে দিই, মিলি এম্পিয়ার একটা এমিটার যুক্ত করে দিই। এরপরে সমান্তরালে একটা ভোল্ট মিটার যুক্ত করে দিই। আচ্ছা, এরপরে আমরা তড়িৎ কোষ, একটা তড়িৎ কোষ এভাবে সার্কিট অনুযায়ী যুক্ত করে দেব। তাহলে এখানে আমরা সার্কিটে কি কি ব্যবহার করলাম সেটা দেখে নিই। একটা কোয়ার্টজ বাল্বের এ এবং বি দুইটা প্রান্ত আছে, এখানে জিঙ্কের দুইটা পাত আছে, এখানে একটা মিলি এম্পিয়ার একটা এমিটার দেওয়া হয়েছে, সমান্তরাল একটা ভোল্টমিটার দেওয়া হয়েছে, আর এখানে একটা রিওস্ট্যাট দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে কোষ। তাহলে এই সার্কিট অনুযায়ী আমরা এখন ব্যাখ্যা করতে চেষ্টা করব ফটো তড়িৎে ইলেকট্রনের সর্বোচ্চ ব্যাগ এবং গতিশক্তি কত হয় যখন আমরা এই ভোল্টেজটা বাড়াতে থাকব। আমাদের এখানে যে রিওস্ট্যাট আছে, এই রিওস্ট্যাটের সাহায্যে আমরা নিয়ন্ত্রণ করে ভোল্ট মিটারের সাহায্যে আমরা দেখে নেব যে বিভবটা বাড়ছে কিনা। আমরা বিভব বাড়াবো। এখানে যদি আমরা বিভব বাড়াতে থাকি তাহলে এখানে তড়িৎ প্রবাহটা বাড়তে থাকবে, যা আমরা মিলি অ্যাম্পিয়ারের সাহায্যে আমরা জেনে নেব। এখানে একটা এমিটার থাকবে, এমিটারের কাজই হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করা, কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। আর ভোল্ট মিটারের সাহায্যে দেখব আমরা কত ভোল্টেজ এর মধ্যে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে ভোল্টেজ বা বিভব বাড়াতে থাকবো, তড়িৎ প্রবাহ বাড়তে থাকবে। কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে বিভব বাড়ালে আর তড়িৎ প্রবাহ বাড়বে না, একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে তড়িৎ প্রবাহটি স্থির হয়ে যাবে। এই তড়িৎ প্রবাহটাকে সম্পৃক্তি প্রবাহ বলা হয়। এই তড়িৎ প্রবাহ একদম শেষ চূড়ান্ত পর্যায়ে যে তড়িৎ প্রবাহটা আসবে এটা সম্পৃক্তি তড়িৎ প্রবাহ। তাহলে এই তড়িৎ প্রবাহটা যখন একদম চূড়ান্ত মাত্রায় চলে যাবে, এরপর যে আবারও আমরা ভোল্টেজ বাড়াতে থাকি তখন দেখা যাবে যে এটা তড়িৎ প্রবাহ কমতে থাকবে।
এভাবে ভোল্টেজ বাড়াতে বাড়াতে একসময় দেখা যাবে যে তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম, প্রথম ভোল্টেজ বাড়াবো, ভোল্টেজ বাড়ানোর ফলে আমরা তো এখানে এই কাজটা করবোই, আলোতে ফেলবই। ভোল্টেজ বাড়ানোর ফলে কি হবে, তড়িৎ প্রবাহ বাড়বে, এবং তড়িৎ প্রবাহ বাড়তে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আরো যদি ভোল্টেজ বাড়াতে থাকি তখন তড়িৎ প্রবাহ কমতে থাকে, কমতে কমতে এক পর্যায়ে তড়িৎ প্রবাহ জিরো চলে আসবে। তখন তড়িৎ প্রবাহ যেই সময় জিরো আসবে সেই বিভবটাকে আমরা কে বলবো, নিবৃত্ত বিভব। নিবৃত্তি বিভব, এটাকে ভি নট দ্বারা প্রকাশ করা। নিবৃত্ত বিভব কাকে বলে, আমরা ভোল্টেজ বাড়াতে বাড়াতে সর্বোচ্চ যেই ভোল্টেজের মানের জন্য ইলেকট্রন প্রবাহ শূন্য হয়ে যাবে সেই বিভবটাকে বলবো নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভবে যখন চলে আসবে তখন কি হবে, তখন এই ইলেকট্রনগুলো আর এদিকে যাবে না, ইলেকট্রনগুলো আর বিতে যাবে না। তখন কি হবে, সর্বোচ্চ গতিবেগে আবার এ বিন্দুতে রিটার্ন করবে, বি বিন্দুতে না গিয়ে ইলেকট্রনগুলো আবার এ পাতের দিকে চলে আসবে সর্বোচ্চ গতিবেগ নিয়ে। তাহলে কি বললাম আমি, নিবৃত্তি বিভব যখন হবে তখন ইলেকট্রনগুলো বি বিন্দুতে না গিয়ে কি করবে, আবার এ বিন্দুতে ফিরে আসবে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে। তাহলে যদি নিবৃত্ত বিভব ইভি হয়, আর যদি আমরা সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ গতিশক্তি যদি আমরা কে ম্যাক্স বলি, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, সর্বোচ্চ কে দিয়ে গতিশক্তি যদি বলি, সর্বোচ্চ গতিশক্তি হবে ই ভি নট। এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি নট হচ্ছে নিবৃত্তি বিভব, যেই বিভব প্রয়োগ করলে আর তড়িৎ প্রবাহ হবে না, তখন কি করবে, বিপরীত দিকে আবার চলে আসবে, সেটা হচ্ছে নিবৃত্ত বিভব। আর বিপরীতে সর্বোচ্চ গতিবেগে এ বিন্দু দিয়ে ফিরে আসবে। তাহলে সর্বোচ্চ গতিবেগ কত হলো, কে ম্যাক্স ই ভি নট। তাহলে আমরা সর্বোচ্চ গতিশক্তিটা পেয়ে গেলাম, সর্বোচ্চ গতিশক্তি পেলাম, তাই তো? এটাকে বলবো সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। এখন সর্বোচ্চ গতিবেগটা, সর্বোচ্চ বেগটা কিভাবে পাবো, আমরা জানি কে ম্যাক্স মানে গতিশক্তির সঙ্গে হাফ এম ভি স্কোয়ার। সর্বোচ্চ গতিবেগ এখানে এম দ্বারা প্রকাশ করে গতিবেগকে, আর গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করেছে। তাহলে সর্বোচ্চ গতি ব্যাগের সাথে গতিশক্তির যে সম্পর্ক সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই হাফ এম ভি স্কোয়ারটা এখানে বসাবো, হাফ এম ভি এম সর্বোচ্চ গতিবেগ ই ভি নট। তাহলে সর্বোচ্চ ব্যাগ যেহেতু আমরা বলেছি সর্বোচ্চ ব্যাগ, তাহলে ভি এর মানটা বের করবো আমরা। তাহলে ভি এম স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 2, এই 2টা উপরে উঠে আসবে ই ভি নট, আর এমটা নিচে চলে যাবে, তাই তো? আমরা ভি এম হোল স্কোয়ারটা এই পাশে রাখলাম, বাকিটাকে ওই পারে নিয়ে গেলাম, এমটা নিচে চলে আসবে, 2টা উপরে চলে আসবে। তাহলে অতএব ভি এম সমান √2e⁴ ডিভাইড বাই এম। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন সর্বোচ্চ ব্যাগ, সর্বোচ্চ ব্যাগ। তাহলে আমরা দুটা জিনিস পেয়ে গেলাম, যে ফটোতড়িৎক্রিয়ার ফলে ইলেকট্রন যে সর্বোচ্চ ব্যাগ হয় সেটাও পেলাম, এবং সর্বোচ্চ গতিশক্তি যেটা হয় সেটাও আমরা পেলাম। তাহলে এই যে রাশিমালাগুলো আমরা প্রতিপাদন করছি, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে।
তার কারণ হচ্ছে যখন আমরা সৃজনশীল করব, গাণিতিক সমস্যা সমাধান করব, তখন কিন্তু এই গাণিতিক সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। কারণ গাণিতিক সূত্র ছাড়া আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে আমরা ফটোতড়িৎ ক্রিয়ার ফলে সর্বোচ্চ গতিবেগ এবং গতিশক্তিটা নির্ণয় করতে পারলাম। তাহলে এখন আমরা চলে আসি আরেকটু সামনে, আমরা আগাবো। তোমরা সবাই খাতায় লিখতে থাকো। আমি যেভাবে লিখছি এই জিনিসগুলো তোমরা খাতায় তুলবে। তাহলে এখন আমরা ফটোতড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের যে সমীকরণটা, সেই সমীকরণটা তোমাদের দেখাতে চেষ্টা করব। তাহলে আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ কার ক্ষেত্রে? ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা আইনস্টাইনের সমীকরণটা প্রতিপাদন করব, তখন আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। যে আমরা জানি ফটোতড়িৎ ক্রিয়ার চিরায়ত পদার্থ বিজ্ঞানে ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু যখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হলো, তখন এই ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যাটা সহজ হয়ে গেল। কারণ আমরা জানি তরঙ্গ তত্ত্ব অনুসারে ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায় না। কারণ তরঙ্গ তত্ত্ব অনুসারে ফটোতড়িৎ ক্রিয়াকে তারা একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা বলেছেন, যে আলো পড়বে, আলো পড়ার পরে ইলেকট্রন নির্গত হবে। এটা একটা বিরাট সময়ের ব্যাপার। এটা তরঙ্গ তত্ত্বের অনুযায়ী আমরা জানি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এই ফটোতড়িৎ ক্রিয়াটা হচ্ছে একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। মানে যখন আলোটা ঠিক তখনই তোমার ইলেকট্রন নির্গত হবে, মানে এটার কোনো কাল বিলম্ব হবে না। এই জন্য ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম তত্ত্বটা আবিষ্কার করেন, তখন তারপরেই আমরা এই ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যাটা সহজ করে দিতে পেরেছি। তো ম্যাক্স প্ল্যাঙ্ক কি বললেন? যে আলো কোয়ান্টা আকারে বিস্তৃত হয়, কোয়ান্টা মানে বিচ্ছিন্নভাবে, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হতে থাকবে। প্ল্যাঙ্কের এটা হচ্ছে মতবাদ। প্ল্যাঙ্ক বলছেন কি, আলো বিচ্ছিন্নভাবে নিঃসৃত হবে, কিন্তু প্রবাহিত হবে নিরবিচ্ছিন্নভাবে, মানে কন্টিনিউয়াসলি। কিন্তু পরবর্তীতে আইনস্টাইন এটা ব্যাখ্যাটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করেন এবং তিনি বলেন যে আলো যখন প্রবাহিত হয়, তখন কোয়ান্টা আকারে স্বতন্ত্রভাবে ইলেকট্রনগুলো স্বতন্ত্রভাবে বা বিচ্ছিন্নভাবে কোয়ান্টা আকারে নিঃসৃত হয় এবং প্রবাহিতও হবে সে বিচ্ছিন্নভাবে। যা নাকি প্ল্যাঙ্ক বলেছিলেন যে না, প্রবাহিত হবে নিরবিচ্ছিন্নভাবে। কিন্তু আইনস্টাইন বললেন যে না, এটা নিঃসৃত যেভাবে হবে কোয়ান্টা আকারে, প্রবাহিতও হবে কোয়ান্টা আকারে। এবং আইনস্টাইন আরো বললেন যে আলো যখন কোনো ধাতব পাতের মধ্যে পড়বে, তখন তার কিছু শক্তি ব্যয় হবে ইলেকট্রনকে মুক্ত করার জন্য। ওই ধাতব
পদার্থ থেকে ইলেকট্রনকে মুক্ত করার জন্য কিছু শক্তি ব্যয় হবে, যাকে আমরা কার্যাপেক্ষক বলে থাকি। আর বাকি শক্তিটা ব্যয় হবে ইলেকট্রনকে গতিশক্তি দেওয়ার জন্য। তাহলে আইনস্টাইন কি বললেন? হঠতড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় আইনস্টাইন বললেন যে কোনো আলো বিচ্ছিন্নভাবে নিঃসৃত হয়ে বিচ্ছিন্নভাবে প্রবাহিত হবে, এবং কোনো ধাতব পাতের মধ্যে যখন এসে আঘাত করবে তখন কিছু শক্তি ওখানে ব্যয় হবে ইলেকট্রনকে মুক্ত করার জন্য, আর বাকি শক্তিটুকু সেই ইলেকট্রনকে গতিবেগ দেওয়ার জন্য ব্যয় করবে। তা টোটাল শক্তিটা কত হলো? আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী আমরা তাহলে বলতে পারি ই সমান কে ম্যাক্স। আমরা বললাম না, কিছু শক্তি ব্যয় হবে গতি শক্তি দেওয়ার জন্য, আর কিছু শক্তি ব্যয় হবে কি ইলেকট্রনকে মুক্ত করার জন্য। এটাকে আমরা বলি কার্যাপেক্ষ। কার্যাপেক্ষ ফাই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা ফাই বলে থাকি। তাহলে আইনস্টাইন যে কথাটা বললেন যে কোনো ধাতব পাতের মধ্যে আলো পড়লেই সেই আলোটা কিছু শক্তিটা ব্যয় হবে ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য, যাকে আমরা কার্যাপেক্ষ বলে থাকি, আর বাকিটা গতিশক্তির জন্য ব্যয় হবে। তাহলে ই সমান কে ম্যাক্স প্লাস ফাই, এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। তাহলে আমরা প্লাঙ্কের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ই সমান এইচ এফ। কোন একটা ধাতব পাতে যখন আলো এসে পড়বে তখন তার মোট শক্তিটা কত হবে? তার প্লাঙ্কের ধ্রুব গুণ হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি, এফ দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝে বা কম্পাঙ্ক। নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে যখন ধাতব পাতে পড়বে তখনই তো ইলেকট্রন নির্গত হবে। তাহলে ই সমান এইচ এফ। এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুব, প্লাঙ্ক ধ্রুব, এফটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা এই মানগুলো লিখে ফেলি। ই সমান এইচ এফ কে ম্যাক্স, ফাই হচ্ছে এইচ এফ নট। এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, এফ নটকে বলা হয় সূচন কম্পাঙ্ক। সর্বনিম্ন যে কম্পাঙ্কের তড়িৎ কোন কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে, সেই কম্পাঙ্কটাকে বলা সূচন কম্পাঙ্ক, সর্বনিম্ন যে কম্পাঙ্ক। তাহলে আমরা সমীকরণ পেলাম কি এইচ এফ সমান কে ম্যাক্স প্লাস এইচ এফ নট। তাহলে এখান থেকে আমরা কে ম্যাক্সটা সমান কি লিখতে পারি? এইচ এফ মাইনাস এইচ এফ নট। তাহলে এটাই হচ্ছে হঠতড়িৎ ক্রিয়া সম্পৃক্ত আইনস্টাইনের সমীকরণ। তাহলে যে সমীকরণগুলোর মধ্যে আমি এবার বক্স করে দিচ্ছি, এই সমীকরণগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা যে সমীকরণগুলো লিখছি এই সমীকরণগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা গাণিতিক সমস্যা তোমাদের দেব, দেখি তোমরা কতটুকু সমাধান করতে পারো।
একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোন একটা ধাতব পাতের মধ্যে আপতিত হলো, তাহলে শক্তিটা কত হবে? তাহলে তোমরা এখন বলো যে আমি একটু আগে শক্তি সংক্রান্ত সূত্র লিখেছি, কোন সূত্রটা ব্যবহার করব? প্লাঙ্কের সূত্র একটা লিখেছিলাম, কোনটা? E সমান hf, এই সূত্রটা লিখেছিলাম না একটু আগে? তাহলে এই সূত্র দিয়ে শক্তিটা আমরা বের করব। আমাদের দেখো মান দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু এখানে দেওয়া আছে কম্পাঙ্ক। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে তরঙ্গ দৈর্ঘ্যে কনভার্ট করে নিতে হবে। আমরা জানি c সমান f ল্যামডা, এই সূত্রটা তোমরা জানো, তোমরা তরঙ্গ অধ্যায় ফার্স্ট ইয়ারে পড়েছিলে। v সমান f ল্যামডা, v সমান f ল্যামডা। এই ভিটা ছিল একটা তরঙ্গের ব্যাগ, এটা ছিল কম্পাঙ্ক, এটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু এই সিটা হচ্ছে আলোর ব্যাগ, যেহেতু আমরা আলো নিয়ে এখন আলোচনা করছি, এই জন্য এই তরঙ্গ ব্যাগটা হয়ে যাবে আলোর ব্যাগ, সি সমান এফ ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ছিল কি? এফ ছিল, তাহলে এফ সমান কি হবে? সি বাই ল্যামডা। আমাদের সি এর মানটা নির্দিষ্ট, আমরা জানি কত, বলো তো, মনে আছে তোমাদের? সি এর মানটা সবারই মনে থাকার কথা, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, তাহলে আমরা এখন সমীকরণটা কি দাঁড়াবে? তাহলে এইচ সি বাই ল্যামডা, এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুব, এইচটা প্লাঙ্ক ধ্রুবের মান কত? এটাও ধ্রুব, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার -34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা এখানে দেওয়া আছে 6 is 5 দিয়ে 10 টু দি পাওয়ার 10 তরঙ্গ দৈর্ঘ্য, 6 6 5 0 10 টু দি পাওয়ার 10। এটাকে ক্যালকুলেশন করলে আমরা শক্তিটা পেয়ে যাব এত জুল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে, আর আমি একটা শুধু একটু সময় নিচ্ছি, একটা বাড়ির কাজ দিয়ে দিব তোমাদের, হোমওয়ার্ক, 1 মিনিট লাগবে, বেশি না। হোমওয়ার্ক, এত অ্যাংস্ট্রম, 2400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতব পাতে ফেললে, সবাই লিখা ফেলো, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতব পাতে ফেললে সর্বোচ্চ কত শক্তির ইলেকট্রন নির্গত হবে? কত শক্তি ইলেকট্রন নির্গত হবে? এখানে আমরা বলেছিলাম ফাই এর মানটা দরকার হবে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে গেলে। তাহলে এখানে কার্যাপেক্ষ হচ্ছে 2.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, বাসায় এটা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের সমাধান করতে চেষ্টা করব। তাহলে আজকে আমরা এ পর্যন্তই পড়লাম, নেক্সট আমরা অন্য অধ্যায়ে চলে আসব। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং সৃজনশীলগুলো বাসায় উদাহরণ দেখে চর্চা করতে থাকো। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।